আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আনসার নিয়ে এর আগেও আমি একটা ভিডিও করেছি এবং একই সাথে কয়েকটা লেখাও আমি পোস্ট করেছি। তো এর প্রেক্ষিতেই আর একটা ফলো আপ সবাইকে জানানোর তাগিদ অনুভব করছি। আনসারকে নিয়ে এই যে এত কথা হচ্ছে, লেটেস্ট খবরটা যেটা হলো, ছাত্রদের প্রতিরোধের মুখে সচিবালয় থেকে আনসাররা পলায়ন করেছে এবং এই জায়গাতেই একটা ফুল স্টপ দেওয়ার সুযোগ কখনোই নাই। আনসারকে নিয়ে আরেকটু ব্রিফ করার জায়গাটা আছে, তার ভেতরে আমি আনসারের পাশাপাশি অন্য আরও যারা যারা আছে আনসারের পাশাপাশি তাদেরকে নিয়েও কথা বলাটা দরকার। যেমন পল্লী বিদ্যুৎ সমিতি, এরা অলরেডি আন্দোলন করার জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। শুধু পল্লী বিদ্যুৎ সমিতি না, এবং আশেপাশে আরও অনেকেই আছে রাস্তা ঘেরাও করা, সচিবালয় ঘেরাও করা, এই টাইপ পদক্ষেপের দিকে আগাচ্ছে। এদের দিকেও সতর্ক দৃষ্টি রাখা উচিত। সেই আলোচনা আমি একটু পরে আসছি। আনসারে আবার ব্যাক করি। আনসারদের যাদেরকে দেখতে পাচ্ছেন, মোটা দাগে আনসার কিন্তু দুই ক্যাটাগরির আছে। পার্মানেন্ট যারা আনসার আছে, অর্থাৎ ব্যাটালিয়ন আনসার যারা আছে, তারা কিন্তু এই সমস্যাটা তৈরি করছে না। ব্যাটালিয়ন আনসাররা কমব্যাট ড্রেস পরে এবং তারা দেখবেন যে 6 মাসে ট্রেনিং প্রাপ্ত থাকে, তারা মোটামুটি খুবই ডিসিপ্লিনড একটা ফোর্স। কিন্তু বর্তমানে যারা এই যে রাস্তায় নেমে যাচ্ছে, বিদ্রোহ করছে, এই বাহিনী কিন্তু এই কমব্যাট আনসার না। এই জলপাই কালারের ড্রেস পরে যারা আছে, এরা মোটা দাগে 72 দিনের মতো একটা ট্রেনিং করে এবং অনেক ক্ষেত্রে রিজার্ভ ফোর্স হিসেবে থাকে। আপনারাও যে কেউ মানে ডিস্ট্রিক্ট লেভেলে যারা দায়িত্বে থাকে তাদের কাছ থেকে নিয়ে এদেরকে ভাড়া নেওয়া যায়। সো এই যে এই বাহিনীটা সবচেয়ে বেশি প্রবলেম তৈরি করছে। মানে যাবতীয় যা রাগ, টার্গেটটা ব্যাটালিয়ন আনসারের দিকে করবেন না, করতে হবে এই যে রাস্তায় যেগুলো আছে জলপাই রঙের, এদের পর। এবং এই জায়গায় একটা কথা আছে, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, কারণ রাজনৈতিক মারপ্যাচটা না বুঝলে আপনারা মানে পারফেক্টলি ব্যাপারটা ট্রেস করতে পারবেন না। 2023 সাল অক্টোবর মাসের দিকে ওই যে স্বৈরাচার হাসিনা, সে আনসারের হাতে বিশাল বড় একটা ক্ষমতা তুলে দিচ্ছিল। মানে পুলিশি যে ক্ষমতা, সেটা কিন্তু আনসারের হাতে সে ন্যস্ত করতে চাচ্ছিল। মানে ওই যে সার্চ করা, আটক করা, এই ক্ষমতাটা হাসিনা কেন দেওয়ার সাহস পেয়েছিল জানেন? তার কারণ হইল, তার বিশ্বাস ছিল আনসার তার পুরাপুরি করায়ত্তে চলে এসেছে। এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা এইটা প্রচণ্ড প্রতিবাদ করে যে না, তাদের ক্ষমতা কেন আনসারকে দেওয়া হচ্ছে, আনসারকে কেন এত শক্তিশালী করা হচ্ছে। সো পুলিশরা বাধা দেওয়ার কারণে ইলেকশনের আগাগ দিয়ে আনসারকে সেই ক্ষমতাটা ন্যস্ত করা যায় না। কিন্তু ইলেকশনের আগে আনসারকে প্রচণ্ড ক্ষমতাশালী করে ফেলার চেষ্টা করছিল হাসিনা, এবং সংসদে পর্যন্ত এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল যে পুলিশের যত ক্ষমতা আছে, মানে আটক করার, সার্চ করার, এগুলো আনসারকেও দেওয়া হোক। তার এই ক্ষমতাটার উৎস কি জানেন? সে এই কনফিডেন্স হাসিনা কীভাবে পেয়েছিল? কারণ তৎকালীন আনসারের যে ডিজি ছিল মেজর জেনারেল আমিনুল, এখানে আমি আগেও লিখেছি, আপনাদের মনে থাকার কথা, এই নতুন সরকার গঠিত হওয়ার পরেই আর্মিদের ভেতরে যেসব উচ্চপদস্থ পদ পরিবর্তনের জন্য আমি তাৎক্ষণিকভাবে জানিয়েছিলাম, তার ভেতরে একটা ছিল আনসারের ডিজি, তার নাম ছিল মেজর জেনারেল আমিনুল। মেজর জেনারেল আমিনুলকে আনসারের ডিজি থেকে 12 তারিখে সরিয়ে দেওয়া হয়। এই যে আমিনুল, মেজর জেনারেল আমিনুল যিনি ছিলেন, এই আমিনুলের ভাই হইল শরীয়তপুরের এমপি। এবং শরীয়তপুরের জায়গাটা আপনারা বুঝতেই পারেন, আওয়ামী লীগের একটা ঘাঁটি টাইপ এলাকা। এবং এই জায়গায় ওদের যে এমপি ছিল এনামুল হক শামীম, এই শামীমের হাত ধরে অজস্র টোকাই এবং ছাত্রলীগকে পুনর্বাসন করা হয় আনসারে। এবং যে মুহূর্তে হাসিনা দেখেছিল যে পুরো ব্যাপারটাই তাদের কন্ট্রোলে এবং ওই আনসারের ভেতরে ছাত্রলীগ ছাড়া এবং টোকাই ছাড়া আর কেউই নাই, তখনই হাসিনা ওই যে আনসারকে ক্ষমতায়ন করে একটা আইন পাশ করে আনসারকে পুলিশি ক্ষমতা দিয়ে দেওয়ার চেষ্টা করছিল ইলেকশনের আগে। টাইম ফ্রেমটা একটু মিলিয়ে নেন, দেখবেন মিল পাবেন। তো এই যে আমিনুলের নেতৃত্বে আনসারে যারা ঢুকেছে, এই এন্টায়ার ফোর্সকে আইডেন্টিফাই করে এদেরকে আনসার থেকে বের করে দেওয়া উচিত তদন্ত সাপেক্ষে। তবে আবার মাথায় রাখবেন, আনসারের ভেতরে আবার কিন্তু ওই যে দুইটা উইং আছে। ব্যাটালিয়ন আনসার যারা, তারা কিন্তু এই আন্দোলনের সাথে সম্পর্কিত না। কাজেই মাথা গরম করে সবাইকে জেনারেলাইজড করে আলোচনা করা যাবে না। আজকের এই যে আনসার যারা এই কাজটা করলো, এদের বড় একটা অংশ টাকা খেয়ে এদেরকে কিভাবে ঢোকানো হয়েছে সেটা আপনারা জানেন। একই সাথে ইলেকশনের ভেতরে বিগত কয়েকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই আনসাররা ছিল ফুট সোলজার।
এদেরকে মাঠে নামিয়ে কেন্দ্র দখল থেকে শুরু করে যা যা করা দরকার তার বড় একটা রিজার্ভ ফোর্স সাপ্লাই দিয়েছে আনসার। কাজেই এদেরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তাহলে এই আনসাররা আরও কি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে? দেখেন, আমাদের কাজটা কি বিপদ ঘটার পরে তারপর পদক্ষেপ নেওয়ার চেয়ে আমি যেটা পার্সোনালি মনে করি, বিপদ ঘটার আগেই কি কি প্রবাবিলিটি আছে সেই ব্যাপারে সচেতন থাকাটা জরুরি। এতে করে বড় কোনো দুর্ঘটনা ঘটে না। এইটা বললে আবার যেটা হয়, অনেকে মনে করেন ও আপনি এই ধরনের সন্দেহ প্রকাশ করেছিলেন, এটা তো হইল না। ভাই, না হইলে তো বড়ই ভালো, কিন্তু যে বিপদটা ঘটতে পারে সেই ব্যাপারে কি আগের থেকে আমাদের ভিজিলেন্ট থাকাটা জরুরি না? নাকি বিপদ হওয়ার পরে আমরা প্ল্যান করব? আমার কাছে মনে হয় যারা একটু রাজনীতি করেন বা রাজনীতি বোঝপাট্টা আছে তাদের দায়িত্ব হওয়া উচিত বিপদ ঘটার আগেই কি কি সম্ভাবনা আছে সেই ব্যাপারটা আবহাওয়ার পূর্বাভাসের মতো রিড করা এবং সেই অনুপাতে ব্যবস্থা গ্রহণ করা। অনেকে আবার এটা বুঝে না, অনেকে বুঝে আপনারা ভয় পাওয়ান, আপনারা সচেতন করেন বেশি, কিন্তু এটার দরকার আছে। এইবার খেয়াল করে দেখেন, এই আনসারদের হাতে, অনেকের হাতে কিন্তু শটগান থেকে শুরু করে অনেক অস্ত্র আছে। সো ওই যে এমপির কথা বললাম, ওই যে আর্মির অফিসার মেজর জেনারেল আমিনুলের কথা বললাম, এদের হাতে নিয়োগ দেওয়া যে ছাত্রলীগ এবং অন্য সবাই আছে, এই অস্ত্রগুলা দিয়ে কিন্তু তারা মিস ইউজ করতে পারে। আপনারা জানেন বিসিএস এর মাধ্যমে আনসারের অফিসার নিয়োজিত হয়, আর্মি থেকে ইন্টারলে এখন 3 জন অফিসার আছেন আনসারের ভেতরে। সো কোনো না কোনোভাবে এই আনসারদের হাতে, বিক্ষিপ্ত আনসারদের হাতের অস্ত্র দিয়ে যদি কোনো বিসিএস অফিসার অথবা আর্মি থেকে ডেপুটেশনে যাওয়া অফিসারকে গোলাগুলি করে অথবা খুনাখুনির দিকে আগায়, তাইলে এইটা কিন্তু মারাত্মক একটা ক্রাইসিস হইতে পারে। কাজেই আমার প্রস্তাবনা হইল, এই যে আনসাররা, মানে ব্যাটালিয়ন আনসাররা না, নর্মাল যে আনসারগুলা এই রকম প্রতিবন্ধকতা তৈরি করছে, এদের হাতের সব অস্ত্র ক্লোজ করে নেওয়া উচিত। এদের হাতে কোনো অস্ত্র থাকা উচিত না। কারণ কোনো না কোনোভাবে খেয়াল করে দেখেন, কোনো অফিসার বা অন্য কাউকে গুলি করে যদি হুলস্থুল একটা কাণ্ড তৈরি করে ফেলে, তাইলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে রূপ নেবে। বিপদ ঘটার আগেই এই আনসারদের হাত থেকে, নর্মাল যারা জলপাই কালারের, মানে যারা এরকম ঝামেলা করছে, এদের অস্ত্রগুলা ক্লোজ করে নেওয়া উচিত। ডানে বামে কোনো তাকানোর সুযোগ নাই। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইল, এইটা নিলেই শুধু না, আজকের দিনের খবর আপনাদের বলছি, আজকে বড় ধরনের একটা রদবদল হয়ে গেছে আনসারে। বিভিন্ন মহাপরিচালক, উপপরিচালক পদে যারা ছিলেন, একটু আগের খবর, রদবদল করে দেওয়া হয়েছে। অলমোস্ট 12 থেকে 15 জনের মতো রদবদল করে দেওয়া হয়েছে। কিন্তু এটাই কিন্তু যথেষ্ট না। এই আনসাররা রাস্তায় নামার সাহস কখনোই পাইতো না যদি তাদেরকে উস্কানি না দেওয়া হইতো। যে কথাটা বললাম, এইটা মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে এদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়। আর বাংলাদেশে বেকার মানুষের অভাব নাই। যারা এই জাতীয় তাবেদারি করে ছাত্রলীগকে পুনর্বাসন করে আনসারে হিউজ একটা লোক ঢুকেছে, এদেরকে বের করে দিয়ে দরকার হলে ইমিডিয়েটলি নতুন যারা বেকার আছে তাদেরকে এই চাকরির সুযোগ করে দেওয়া হোক। এদের এত ধানাই পানাই সহ্য করা যাবে না। এটা করতে গেলে অনেক ঝামেলা আছে। আর একই সাথে শুধু এই আনসাররা না, যারা এই হরদম সচিবালয় ঘেরাও করো, এইটা করো, ওইটা করো, চলো চলো ঢাকা চলো, এইটাই ব্রব যারা শুরু করেছে মাত্র 2 সপ্তাহ গঠন করা একটা সরকারকে নিয়ে, এরা প্রত্যেকেই গণবিরোধী কাজ করছে। এদেরকে আইডেন্টিফাই করা অত্যন্ত জরুরি। এই যে পল্লী বিদ্যুৎ, সারা দেশে বিদ্যুৎ সাপ্লাই দেয়, পল্লী বিদ্যুৎ দুর্নীতির একটা আঁকড়া। সেই পল্লী বিদ্যুৎ অলরেডি ঘোষণা দিয়েছে তারা কর্মবিরতিতে যাবে। কেন কর্মবিরতিতে যাবে? মানে নতুন একটা সরকারের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। আগে যত চুরিচামারি করছে, হঠাৎ করে এসে সবার এত দাবি দেওয়া, কিছু হইলেই সচিবালয় ঘেরাও করো। আমি তো সরকারের কাছে অনুরোধ করব যে সচিবালয়ের সিকিউরিটি কেন এত লো হবে? সচিবালয় থাকবে একটা দুর্গের মতো প্রোটেক্টেড করে রাখতে হবে। অনেক ফাইজলামি করা হয়ে গেছে, আর দুর্বলতার কোনো সুযোগ নাই। এমনকি গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার আপনাদের আলোকপাত করি। এই যে সচিবালয় ঘেরাও করা, এর সূত্রপাত হয়েছিল এইচএসসি 24 ব্যাচ দিয়ে। এন্টায়ার এইচএসসি 24 ব্যাচের দাবি ওইটা ছিল না। 2 জন কোচিংয়ের টিচার যারা পড়ায়, এক বুয়েটের এক বাটপার আছে আর একজন বুয়েটের বাইরে আর এক বাটপার আছে, এই 2টা ছেলে মিলে এই এইচএসসি ব্যাচের কয়েকজনের মাথা খেয়ে তারা লিড দিয়ে ছাত্রদেরকে নিয়ে যায় সচিবালয় ঘেরাও করিয়েছে, জোরপূর্বক পদক্ষেপ নিতে বাধ্য করেছে। এই 2টা ছেলেকে আইডেন্টিফাই করার দরকার আছে।
সচিবালয় ঘেরাও করে জোর জবরদস্তি করে আন্দোলন করার এই যে প্রক্রিয়া, এইটা কিন্তু এই এইচএসসি ব্যাচের উস্কানি দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছিল। এবং যারা করেছিল আপনারা সবাই জানেন, বুয়েটের এক বাটপার এবং অন্য আরেকজনের এক বাটপার, তারা এই কাজটা করে। সো তাদেরকে দায়বদ্ধতার ভেতরে নিয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। আর যারা যারা এই যে বর্তমান টাইমে পল্লী বিদ্যুতের আন্দোলন, অমক আন্দোলন, তমক আন্দোলন, রাস্তাঘাটে ঘেরাও কেন করবেন? দেশের একটা ক্রান্তিকাল চলছে, এই টাইম ফাইজলামি করার টাইম না। আপনারা দেশের ছাত্রদের, ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে স্বৈরাচার পতন হয়েছে, আপনাদের কন্ট্রিবিউশন কি ছিল? আপনারা তো ঠিকই অফিস করেছেন, ঠিকই স্বৈরাচারের দালালি করে বেরিয়েছেন। আর যেই না মুহূর্তে স্বৈরাচার পতন হয়েছে, সবার এত এত দাবি নিয়ে আসছেন, কেউ টাইম দিতে আগ্রহী না। একটু ধৈর্য ধরেন, যৌক্তিক দাবি দেওয়া হলে সেটা তো শোনা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে পর্যন্ত বলেছে। এবং কারো যদি কোনো বৈধ ন্যায্য দাবি দেওয়া থাকে, সবাই নিয়ে ঘেরাও কেন করতে হবে? 2-3 জন প্রতিনিধি লিখিতভাবে প্রস্তাবনা উত্থাপন করবেন, বা তারা আলাদাভাবে গিয়ে সচিবালয় বৈঠকের জন্য পারমিশন চাইতে পারেন। এই যে সবাই মিলে ঘেরাও করার প্রক্রিয়া যারা শুরু করছে, মনে রাখবেন এরা গণবিরোধী পদক্ষেপ নিচ্ছে। এদের জন্য বন্যা ব্যবস্থাপনা মানে স্তিমিত হয়ে যাচ্ছে, এদের জন্য সাধারণ একটা সরকার স্টেবল হতে পারছে না, মানে জনগণের স্পিরিটের বিরুদ্ধে তারা কাজ করছে। দেশের জনগণ যারা আছেন, প্লিজ আপনারা ভিজিল্যান্ট থাকেন। যারা যারা এই রকম আন্দোলন করার চেষ্টা করছে, আজ ঘেরাও করব, অমক করব, তমক করব, আপনাদের জায়গা থেকে কালেকটিভ প্রতিরোধের ব্যবস্থাটা তৈরি করেন। তা না হইলে এই অস্থিরতা কিন্তু বাড়তেই থাকবে। আর সরকারের উচিত কাল বিলম্ব না করে অত্যন্ত কড়াভাবে এইটা দমন করা। যথেষ্ট ছাড় দেওয়া হয়ে গেছে। আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আনসারের হাতে মাইর খেয়ে আহত হলো, তাদের যে রক্ত ঝরলো, এটা কি ফাইজলামি? মানে যার যার মতো যখন তখন এই ধরনের কাজ করবে, এইটা হইতে পারে না। কাজেই আনসার হোক, পল্লী বিদ্যুৎ সমিতি হোক, বা হ্যান সমিতি, ত্যান সমিতি, যারাই হোক, যারা এই ধরনের কাজ করবে সেটাকে প্রতিরোধের ব্যবস্থা করবেন। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে দেই, এই যে আজকে আনসাররা এই কাজটা ঘটাইল, সরাসরি সজীব ওয়াজেদ জয় জাতির পলাতক ভাগিনা, ওই যে জাতির পলাতক ভাগিনা, সেই একটু আগে দেখবেন তার পেজেও এটা শেয়ার করেছে। মানে তারাও এটাকে মজা লোটার চেষ্টা করছে। কাজেই সচেতন থাকার চেষ্টা করবেন। বিপদ ঘটার আগে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। অনেকে এটা না বুঝে মনে করেন, ও আপনি এই ধরনের পূর্বাভাস কেন দিলেন? পূর্বাভাস দেওয়া উচিত। বিপদ ঘটে যাওয়ার পরে কোনো কিছু করা যায় না, আগের থেকে সচেতন থাকলে অনেক কিছু প্রতিরোধ করা যায়। এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন। আর যারা অনেক হাইপে কথা বলে, আপনি কেন ভয় দেখান না দেখান, এদের ভেতরে অনেকেই তো ওই যে আফসোস লীগের সদস্য আছে। ওই আফসোস লীগের জন্য আমি এবার ওই টোনে ওই যে যেটা কথা বলার ইচ্ছা করছিল কিন্তু এখন বলার ইচ্ছা করছে না। আপনারা সবাই সচেতন হন, এদেরকে কালেকটিভলি রুখে দেওয়ার চেষ্টা করেন। এনাফ ইজ এনাফ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।